19 জানুয়ারি বৃহস্পতিবার রাত 8টায় জাহিদ হোসেন আছি এডিটর স্পিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। সরকারি কর্মচারীদের 90% পাঠাতে হবে জেলা পর্যায়ে, জিডিপি প্রবৃদ্ধি বাড়াতে অর্থমন্ত্রীর পরামর্শ। ইসি গঠনে আর সংলাপের সুযোগ নেই, মন্তব্য কাদেরের। প্রত্যাশা পূরণ না হলে মানবে না বিএনপি। নিউজিল্যান্ড টেস্টে নেই মুশফিক, ইমরুল ও মুমিনুল, অভিষেক হতে পারে শান্ত ও সোহানের। 7 ভাগের বেশি জিডিপি প্রবৃদ্ধি ধরে রাখতে স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। প্রয়োজনে সরকারি কর্মকর্তাদের 90% স্থানীয় পর্যায়ে পাঠানো উচিত বলে মনে করেন তিনি। সকালে পলিসি রিসার্চ ইনস্টিটিউট PRI আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন মন্ত্রী। তিনি আরও বলেন, এই মুহূর্তে স্থানীয় সরকার ব্যবস্থায় পরিবর্তন আনাটা সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বর্তমানে সরকারের 18 লাখ কর্মচারীর 16 লাখই বিভিন্ন জেলা পর্যায়ে কাজ যে পাঠানোর কথা বলেন তিনি। রাজস্ব আদায়ে এখনো দুর্বলতা রয়েছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, এই অবস্থা উত্তরণে কাজ করছে বর্তমান সরকার। তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়ায় বিভিন্ন পর্যায়ে দুর্নীতি কমছে বলেও জানান মন্ত্রী। সেমিনারে বক্তারা ব্যাংকিং খাতে অনিয়ম ও আয় বৈষম্য কমানোর উপর তাগিদ দেন। সবচেয়ে বড় প্রবলেম বাংলাদেশে এখন ইজ রিস্ট্রাকচারিং অফ লোকাল গভর্নমেন্ট। 18 লক্ষ কর্মচারী যে সরকারের আছেন তাদের পার্মানেন্টলি ডিস্ট্রিক্টে পাঠিয়ে দেওয়া উচিত। রিটেইনিং only about 1 or 2 lakhs with the central government, the rest should all be given over to the local administration. ওখানেই তাদের ভবিষ্যৎ নির্ধারিত হবে। জিডিপি প্রবৃদ্ধি বাড়াতে পরিকল্পনা নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউট PRI এর নির্বাহী পরিচালক ডক্টর আহসান এইচ মনসুর। স্বাগত ডক্টর আহসান এইচ মনসুর। আমরা অর্থমন্ত্রীকে দেখলাম অনেক কিছুই করতে হবে, কিন্তু তার মধ্যে বলা যায় একটা নতুন সুর আমরা পেলাম অর্থমন্ত্রীর কাছে, যে স্থানীয় সরকারকে আরও বেশি শক্তিশালী করা এবং সেখানে বাংলাদেশের উন্নয়নের তৎপরতাকে একদম তৃণমূল পর্যায়ে নিয়ে যাওয়া। এটি আসলে বলছেন, কিন্তু আপনার কি মনে হয় এটি করা কতটুকু চ্যালেঞ্জিং, বা আদৌ ধরেন কত দিনের পরিকল্পনা করলে এটা সম্ভব? কারণ অর্থমন্ত্রী যেটি বলছেন যে 16 লাখের মতো কর্মকর্তাকে স্থানীয় পর্যায়ে নিয়ে যাওয়া, এটা মনে হয় যে অনেক বড় কাজ। দেখুন, বাংলাদেশের আমাদের যে কনস্টিটিউশন, সেখানে কিন্তু এই লোকাল গভর্নমেন্টকে খুব জোর দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে লোকাল গভর্নমেন্টকে শক্তিশালী করতে হবে। কিন্তু দুঃখের বিষয় যে এতগুলো সরকার এত বছর পরেও লোকাল গভর্নমেন্ট কিন্তু সুনজর পেল না আমাদের এই কেন্দ্রীয় সরকার থেকে। কাজে আমি মনে করি যে এটা একটা সময় এসেছে, যুগোপযোগী কাজ করতে হবে সরকারকে। যদি আমাদের প্রবৃদ্ধি, আমাদের সরকারের সেবা এবং সেবার মান একেবারে নিম্ন পর্যায়ের জনগণের দৌড়প্রান্তে পৌঁছে দিতে হয়, তাহলে কিন্তু লোকাল গভর্নমেন্ট ছাড়া এই কাজটা কোনো গত্যন্তর হবে না। এটা করতেই হবে আমাদের, আজ করি কাল করি বা আগামীতে করি, এটা করতেই হবে। এবং অর্থমন্ত্রী যেটা বলেছেন যে আমাদের প্রবৃদ্ধি যদি 7-এর উপর 8-9-এর দিকে নিয়ে যেতে হয়, তাহলে কিন্তু আমাদেরকে লোকাল গভর্নমেন্টের যে উৎপাদনশীলতা, লোকাল গভর্নমেন্টের যে সক্ষমতা, সেটাকে বৃদ্ধি করতে হবে এবং সেটার মাধ্যমে সরকারি কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। বিশেষ করে কোন কোন কার্যক্রম? শিক্ষা, স্বাস্থ্য এবং লোকাল লেভেলের যে পুলিশিং কার্যক্রম, এগুলো কিন্তু লোকাল পর্যায়ে হতে পারে এবং এখানে ঢাকা থেকে এগুলোকে পরিচালনা করার মতো কোনো ব্যয় সাপেক্ষ বা এই ধরনের কার্যক্রম কোনো মানে হয় না। পৃথিবীর সব দেশেই এই কাজগুলো লোকাল পর্যায়ে হয়। আমাদের একটা প্রাইমারি শিক্ষক, তাকে কেন ঢাকায় আসতে হবে তার বদলির ঠেকানোর জন্য বা বদলির ব্যবস্থা করার জন্য? সে তো তার গ্রামেই থাকবে বা তার গ্রামের আশেপাশেই থাকবে, সে তার উপজেলাতে থাকবে, সে কেন বাইরে আসবে? তার তো বাইরে আসার দরকার নাই। কিন্তু আমরা এই জিনিসটাকে বাইরে থেকে পরিচালনা করার চেষ্টা করি, যে কারণে যেটা হয় যে দেখা যাচ্ছে যে পল্লী স্বাস্থ্যকেন্দ্র হচ্ছে, কিন্তু সেখানে কোনো ডাক্তার নাই, কারণ ডাক্তার ওই গ্রামের আশেপাশের লোক না, ওই জেলারও লোক না, সে ওখানে যাবে না। তো এই জন্য লোকাল গভর্নমেন্টের যদি সেবার মান বাড়াতে হয়, লোকাল লোকদের দিয়েই সেটা করতে হবে। সেবা প্রদানটা ওই জেলা উপজেলার ডাক্তার বা শিক্ষক তারাই দিবেন।
বাইরে থেকে তো আনার কোনো প্রয়োজন নাই। এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে এবং সেই ব্যাপারে আমাদেরকে উদ্যোগ নিতে হবে, সরকারকেই উদ্যোগটা নিতে হবে, যেটা অর্থমন্ত্রী মহোদয় সুন্দরভাবে বলেছেন। অবশ্যই এই স্থানীয় পর্যায়ে কিভাবে আমাদের অর্থনীতি এগিয়ে যাচ্ছে এবং সেইটার সঙ্গে সরকার কিভাবে মানে তাল মিলিয়ে চলবে সেটার একটা মানে এখনই সিদ্ধান্ত নেওয়ার দরকার। আজকে পিআরআই এর যেই প্রবন্ধ আমরা দেখলাম সেখানে একটি জিনিস আপনারা বলেছেন যে বাংলাদেশের অর্থনীতির প্রায় সবগুলি সূচকই খুবই ভালো দিকে যাচ্ছে, তবে একটি বিষয় আপনারা চিহ্নিত করেছেন, সেটি হচ্ছে আয় বৈষম্য। এবং আয় বৈষম্যটি এটি সারা পৃথিবীতেই একটা বড় চ্যালেঞ্জ। আমরা কয়েকদিন আগে দেখলাম অক্সফাম তাদের একটা রিপোর্টে বলছে যে অর্ধেক মানুষের সম্পদ আর 8জন মানুষের সম্পদ সমান পৃথিবীর। তো এই চ্যালেঞ্জটা মোকাবেলার ক্ষেত্রে সরকারের বিশেষ করে ওভারসাইট মেকানিজমে কি ধরনের পরামর্শ আপনারা দেন যাতে এই আয় বৈষম্যটা দূর করা সম্ভব হয়? দেখুন, বিশ্বজোড়াই আয় বৈষম্য একটা বড় রকমের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আজকে যে আমরা দেখছি ব্রেক্সিটটা যেটা হলো, মার্কিন যুক্তরাষ্ট্রে যে ট্রাম্পের উত্থান হলো, এটার মূলে কিন্তু আয়ের বৈষম্য। গ্লোবালাইজেশনের ফলে যেটা হয়েছে, এক ধরনের এক শ্রেণীর লোক যারা পেশাদারিত্বে উচ্চমানের পেশাদার, তাদের বেতন তাদের আয় অনেক বেড়ে গেছে এবং যারা গ্লোবালাইজেশন থেকে ছিটকে পড়েছে তাদের আয়টা কমে যাচ্ছে। বাংলাদেশও কিন্তু গ্লোবালাইজেশন থেকে বেনিফিটেড হচ্ছে, কিন্তু আমাদেরও সেই কারণেই আমাদেরও চেষ্টা করতে হবে যেন আমাদের যে প্রবৃদ্ধিটা হয় সেটা যেন ইনক্লুসিভ হয়, অর্থাৎ সবাইকে নিয়েই যেন আমরা সামনে এগিয়ে যেতে পারি। এখন বিশ্বের যদি অর্থনৈতিক পর্যালোচনাটা আমরা করি, আমরা দুটো জিনিস দেখতে পাই। কিছু কিছু দেশে দেখা যায় আয় বৃদ্ধির সাথে বৈষম্য বাড়ে, আবার কিছু কিছু দেশ যেমন কোরিয়া, ভিয়েতনাম, এরা কিন্তু দেখিয়েছে যে তাদের আয় দ্রুত বাড়ার সত্ত্বেও তারা কিন্তু বৈষম্যটাকে কমিয়ে এনেছে। এবং এটার মূলে যে জিনিসটা কাজ করে সেটা হচ্ছে ফিসক্যাল পলিসি, অর্থাৎ আমরা খুব সাদাভাবে যদি বলি, ধনীদেরকে ট্যাক্স করতে হবে, দরিদ্রদেরকে এই ট্যাক্সের টাকাটা পৌঁছে দিতে হবে বিভিন্ন সেবা কার্যক্রমের মাধ্যমে। সেগুলো কি? সেটা হচ্ছে শিক্ষাক্ষেত্রে ব্যয়ের মাধ্যমে, স্বাস্থ্যক্ষেত্রে ব্যয়ের মাধ্যমে, সামাজিক কর্মসূচির মাধ্যমে এবং অন্যান্য আরও লোকাল লেভেলের উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে এটা গরিবদেরকে পৌঁছে দিতে হবে, গ্রামীণ লোকজনকে পৌঁছে দিতে হবে। কাজেই এই কাজটা করতে গেলে সরকারই এটা পারবে, কিন্তু এটার জন্য যেটা দরকার ডেভলিউশন অফ পাওয়ার, অর্থাৎ কিছু কিছু ক্ষমতা যেটা লোকাল লেভেলের জন্য সবচেয়ে বেশি প্রয়োজনীয় সেটা লোকাল লেভেলকেই দিয়ে দেওয়াটা দরকার। সেটা সেন্ট্রালে রাখার কোনো মানে হয় না এবং সেটাতে অপচয় হয়, সেখানে দুর্নীতি বাড়ে এবং সেটাতে জনগণের প্রকৃত উপকার হয় না। এই ক্ষেত্রে আমরা দেখেছি যে বাংলাদেশের অর্থনীতি যেটি একদম শুধুমাত্র যে কেন্দ্র নির্ভর তা না, বলা যায় যে কেন্দ্রের বাইরেও বাংলাদেশের অর্থনীতির এখন নানান ধরনের কাজ চলছে এবং সেই ক্ষেত্রে অর্থাৎ গ্রামীণ অর্থনীতিতে আসলে আমরা কিভাবে সহযোগিতা করতে পারছি সেইটা যথেষ্ট কিনা, বা সেই ক্ষেত্রে এইটাও একটা আয় বৈষম্য কমানোর ক্ষেত্রে একটা ভূমিকা রাখতে পারে। কারণ আমরা যদি একটা ছোট্ট বিবিএস এর ওই দিন একটা দেখলাম যে বগুড়া শহরে তারা একটা জরিপ করে দেখাচ্ছেন যে বগুড়া শহরের চাইতে গ্রামের অর্থনীতি বড়, অর্থাৎ গ্রামে অনেক বেশি ইকোনমিক অ্যাক্টিভিটিস আছে। এটা খুবই আশাব্যঞ্জক, কিন্তু সেই গ্রামের মানুষগুলির কাছে ব্যাংক পৌঁছাতে পারছে কিনা, সরকারি সেবাগুলি পৌঁছাতে পারছে কিনা, সেই ক্ষেত্রে কি ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন? বাংলাদেশ ব্যাংকের ইদানিং একটা দেখেছি পলিসি রিফর্ম, যে ব্যাংক নতুন শাখা করতে হলে তাদেরকে গ্রামে করতে হয় এবং শহরে করতে হয়, এটার একটা ব্যালেন্সের কথা তারা বলছেন, এটা একটা শর্তের মধ্যেই নিয়ে এসেছে। এই ধরনের বিষয়গুলি কিভাবে আরো বেশি অনুপ্রাণিত করা যায় যাতে গ্রাম পর্যায়ে আমরা এই জিনিসগুলি পৌঁছে দিতে পারি? দেখুন, অর্থনৈতিক বিশ্লেষণে আমরা এটা দেখতে পাই যে বাংলাদেশের গ্রামে এখন কৃষিকর্মে শুধু সীমাবদ্ধ না, এখানে নন ফার্ম অ্যাক্টিভিটি কিন্তু ব্যাপকভাবে বেড়েছে। অর্থাৎ এই নন ফার্ম অ্যাক্টিভিটি এবং ফার্ম লেভেল অ্যাক্টিভিটি দুটো যখন সম্মিলিত হয় তখন কিন্তু একটা ব্যাপক কার্যক্রম সেখানে চলছে। কিন্তু এই কার্যক্রমের সাথে সরকারের যে সেখানে প্রেজেন্সটা, সেটাকে কিন্তু আমাদের লোকাল লেভেলে নিয়ে যেতে হবে, সেটা একটা চ্যালেঞ্জ। আমরা যেটা মনে করি, যেমন দেখুন আর্থিক খাতের কথাই যদি ধরি, সবচেয়ে বাংলাদেশ ব্যাংকের যে নীতিটা আছে যে একটা ব্রাঞ্চ শহরে খুলতে গেলে আরেকটা ব্রাঞ্চ গ্রামে করতে হবে, এটা খুব ভালো দিক। একই সাথে আমি আরেকটা জিনিস বলবো যে বাংলাদেশের ব্যাংকের থেকে এবং সরকারের থেকে আরেকটা প্রচেষ্টা নেওয়া হচ্ছে, যেটা হচ্ছে আমরা যেটাকে বলি ইনক্লুসিভ ফাইন্যান্সিয়াল সিস্টেম, অর্থাৎ
সবাইকে যেন ফাইন্যান্সিয়াল সিস্টেমের আওতায় নিয়ে আসা যায়, সেই প্রচেষ্টাটাও কিন্তু বাংলাদেশে অনেকখানি সার্থক হচ্ছে এবং আগামীতে আরো এগিয়ে নিতে হবে, এই প্রচেষ্টাও চলছে। একই সাথে এটাও স্বীকার বলতে হবে যে যদি আমরা আমাদের লোকাল গভর্নমেন্ট, যেমন উপজেলা পরিষদ আছে, জেলা পরিষদ আছে, ইউনিয়ন পরিষদ আছে, তাদেরকে আরো ক্ষমতায়ন না করি, তাদেরকে যদি আরো ক্যাপাসিটি বিল্ডিং না করি, তাহলে কিন্তু লোকাল লেভেলে সেবার মান বৃদ্ধি করা সম্ভব হবে না। আমাদের গভর্নমেন্টের সাইজ বাড়ছে, সেবার মান বাড়াতেই হবে। ডক্টর হাসান এইচ মনসুর, আমরা এই বিষয়গুলি একটু আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাইবো। একটা বিরতির পর আপনার কাছে ফিরে আসছি যে গ্রামের অর্থনীতিটা আসলে আমরা আরো কিভাবে অ্যাড্রেস করলে পরে এটা আমাদের জন্য আরো বেশি সুফল বয়ে নিয়ে আসবে। সঙ্গেই থাকুন। এটা স্পিকে নিচ্ছে একটা বিরতি। জিডিপি প্রবৃদ্ধি নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন ডক্টর হাসান এইচ মনসুর, তার কাছে চলে যাচ্ছে। ডক্টর মনসুর, আমরা একটু জানতে চাই যে গ্রামীণ অর্থনীতি কিভাবে আরো বেশি শক্তিশালী করা যায়, আপনি বলছিলেন, যদি একটু বিস্তারিত বলেন। দেখুন, আমরা তো লোকাল গভর্নমেন্টের ক্ষমতায়নের কথা বলছি এবং লোকাল গভর্নমেন্টের ক্ষমতায়নটাই কিন্তু গ্রামীণ এবং গ্রামের আশেপাশের ছোট ছোট যেসব বাজার ঘাট আছে সেগুলোকে পুনরুজ্জীবিত করবে। আমরা যেটা মনে করি, লোকাল গভর্নমেন্টের ক্ষমতায়ন করতে হলে তাদেরকে আর্থিকভাবে ক্ষমতায়িত করতে হবে। অর্থাৎ দু ধরনের করা হয়, তাদের একটা ট্যাক্স বেস তৈরি করতে হবে যেখান থেকে তারা রাজস্ব আহরণ করতে পারবে। আরেকটা হলো যে সরকারের থেকে একটা অঙ্কিক হিসাবে, অর্থাৎ এক ধরনের ফর্মুলার ভিত্তিতে, জনসংখ্যার ভিত্তিতে, তাদের দারিদ্র সীমার লোকের ভিত্তিতে তাদেরকে একটা ট্রান্সফার দেওয়া হবে, যেটাকে বলা হয় সাবভেনশন। এবং এটা অটোনোমাসলি করতে হবে, পলিটিক্যালি যেন এটা গাইডেড না হয়। এবং এটা যদি করা যায় তাহলে পরে লোকাল গভর্নমেন্টের অথরিটি, তারা যে সরকার, যে পার্টি থেকেই নির্বাচিত হোক না কেন, তারা সেই সম্পদ, তারা তাদের নিজস্ব কার্যক্রম, যেমন শিক্ষা, স্বাস্থ্য এবং আরো সামাজিক কার্যক্রম এবং একই সাথে উন্নয়ন কার্যক্রম, তারা যদি কোনো ড্রেন করতে চায়, কোনো লোকাল লেভেলে ভালো বিশুদ্ধ পানি বিতরণ করতে চায়, তারা লোকাল লেভেলে বিদ্যুৎ সঞ্চালন করতে চায়, এগুলো করতে গেলে যে ধরনের টাকার দরকার হবে তারা সেটা লোকাল গভর্নমেন্ট থেকেই সেটা সংগ্রহ করতে পারবে। এবং একই সাথে তারা ব্যাংক থেকেও কিছু বড় করতে পারবে, সেটাও তাদেরকে দেওয়া উচিত। এখন কিন্তু তাদের কোনো ক্ষমতা নাই ব্যাংকের থেকে বা অন্য কোনোভাবে বন্ড ইস্যু করে কোনো ধরনের অর্থ সংগ্রহের। কাজে তাদের হাত কিন্তু বাঁধা, সেই বাধাটাকে থেকে তাদেরকে বেরিয়ে আসতে হবে, বেরিয়ে আসতে দিতে হবে। এই আর্থিক স্বাধীনতা যদি আমরা দিতে পারি, সেই সাথে যদি তাদের কার্যক্রম বাড়ানোর ক্ষমতা দিতে পারি, তাহলে কিন্তু প্রকৃতভাবে তারা ক্ষমতায়িত হবে। এবং আমরা দেখতে পারবো গুণগতভাবে আস্তে আস্তে, একদিনে হবে না, তাদের দক্ষতা বাড়বে, তাদের জবাবদিহিতা বাড়বে এবং গুণগত মান বৃদ্ধি পাবে। এবং সেটাই কিন্তু হবে তখন প্রকৃত ডেভলিউশন অফ পাওয়ার, যেটাকে আমরা বলি। আমরা দেখেছি বেশ বড় বড় প্রকল্পেও, এমনকি বিশ্বব্যাংকের অর্থায়নেও স্থানীয় পর্যায়ে, যে আপনি বলছিলেন ড্রেন বা বিভিন্ন ধরনের স্থানীয় প্রশাসনের যে অবকাঠামো নির্মাণ হয়, সেটাও তো কেন্দ্রীয়ভাবে হয়। এগুলি অন্তত যদি তাদেরকেই দিয়ে দেওয়া যেত, তারা তাদের মতো করে প্রায়োরিটি ঠিক করে তারা খরচ করতে পারতো। কিন্তু আমরা দেখেছি যে এগুলি এখনো পর্যন্ত কেন্দ্রীয়ভাবেই করা হয় এবং মন্ত্রণালয়ের হাতেই থাকে। এটাই লক্ষণীয়, কারণ আমরা দেখি যে লোকাল লেভেলের একজন যারা নির্বাচিত প্রতিনিধি, তাদের যে জবাবদিহিতা আস্তে আস্তে সৃষ্টি হয় এবং তাদের কাছে আবার ইলেকশনের জন্য আসতে হবে, সেই জবাবদিহিতা কিন্তু কোনো সময়ই আমরা সরকারি আমলা যারা সেখানে 1 বছর 2 বছর বা 3 বছরের জন্য পোস্টেড হয়েছে তাদের কাছ থেকে আশা করতে পারি না। কাজেই আমি মনে করি দীর্ঘস্থায়ীভাবে যদি আমাদের সামাজিক উন্নয়ন করতে হয়, আমাদের অবকাঠামোর উন্নয়ন লোকাল লেভেলে করতে হয়, তাহলে কিন্তু লোকাল গভর্নমেন্টগুলোকে ক্ষমতায়িত করতেই হবে। এটা শুধু এই সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, সাব এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, এগুলো তাদেরকে দিয়ে কিন্তু এটা সম্ভব হবে না। তাদের জবাবদিহিতা হচ্ছে ঢাকাতে, তাদের জবাবদিহিতা তো লোকাল লেভেলে নাই। কাজে জনগণের প্রতি তো তাদের কোনো জবাবদিহিতা থাকছে না। তো কাজে প্রকৃত গণতন্ত্রও কিন্তু সেভাবে আমরা বাস্তবায়ন করতে পারছি না। গণতন্ত্র যদি আমরা চাই, লোকাল লেভেলে আমাদের সার্ভিসেস দিতে হবে, তাদেরকে ক্ষমতায়িত করতে হবে, জবাবদিহিতা জনগণের কাছে লোকাল লেভেলে করতে হবে। এটা করলেই প্রকৃত গণতন্ত্র হবে। ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। একটা বিরতি নিচ্ছি, এডিটর স্পিকে।
রাষ্ট্রপতির সঙ্গে আলোচনার পর নির্বাচন কমিশন নিয়ে বিএনপি বা অন্য কোনো দলের সঙ্গে আওয়ামী লীগের সংলাপের কোনো সুযোগ নেই। সকালে নারায়ণগঞ্জের দ্বিতীয় নির্বাচন কমিশন নিয়ে বিএনপি বা অন্য কোনো দলের সঙ্গে আওয়ামী লীগের সংলাপের কোনো সুযোগ নেই। সকালে নারায়ণগঞ্জের দ্বিতীয় কাঁচপুর সেতুর কাজ উদ্বোধন করে মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, রাষ্ট্রপতি সব দলের সঙ্গে আলোচনা করেছেন, সাংবিধানিকভাবে ইসি গঠনের এখতিয়ার শুধু তারই রয়েছে। এদিকে প্রত্যাশা অনুযায়ী সার্চ কমিটি ও নির্বাচন কমিশন গঠন না হলে জনগণ তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি জানিয়েছে বিএনপি। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 81তম জন্মবার্ষিকীতে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা শেষে একথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির সাথে তো নির্বাচন কমিশন গঠনে আমাদের বসার কথা নয়, এটা রাষ্ট্রপতির সাথে না, এটা কোনো দুটা সংলাপের কোনো সুযোগ নেই। এখানে সংবিধানে যা আছে তাই। রাষ্ট্রপতি মনে করেছেন তিনি সংলাপ আহ্বান করেছেন, সংলাপ আমরাও গেছি, বিএনপিও গেছি, এই বিষয়টা সম্পূর্ণ রাষ্ট্রপতির এখতিয়ার। বেগম খালেদা জিয়া তিনি একটি অত্যন্ত সুন্দর প্রস্তাবনা দিয়েছিলেন, সেই প্রস্তাবনার ভিত্তিতেই রাষ্ট্রপতি বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে ডেকেছেন, কথা বলেছেন। এখন আমরা আশা করব যে রাষ্ট্রপতি সত্যিকার অর্থে একটি নিরপেক্ষ সার্চ কমিটির মাধ্যমে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করবেন, যা সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করবার জন্য যোগ্য হবে। ইসি গঠনে সংলাপ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন খুলনা মহানগর বিএনপি সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার এবং সিলেট মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল হাই কাইয়ুম। স্বাগত আপনাদের। নজরুল ইসলাম মঞ্জু, আপনার কাছ থেকে একটু প্রথমে জানতে চাই যে আসলে প্রত্যাশাটা কি? প্রত্যাশা পূরণ না হলে এটি মানবে না, প্রত্যাশার ব্যাপারটা যদি আপনারা কি রকম চাচ্ছেন? ধন্যবাদ আপনাকে। নির্বাচন কমিশন, বর্তমান নির্বাচন কমিশন মিড ফেব্রুয়ারিতেই তাদের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, আর সে কারণেই নতুন নির্বাচন কমিশন গঠন এবং নির্বাচনী আইন প্রণয়নের জন্য আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটা প্রস্তাবনা জাতির সামনে উত্থাপন করেছেন এবং তারই ভিত্তিতে রাষ্ট্রপতি উদ্যোগ নিয়েছেন এবং রাষ্ট্রপতি সংলাপ শুরু করেছেন এবং রাষ্ট্রপতি বিএনপি থেকে শুরু করে শেষে আওয়ামী লীগ সকল দলের সাথেই উনি সংলাপ করেছেন এবং রাষ্ট্রপতি আবার এই কথাও বলেছেন যে নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে, আইন প্রণয়নের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ হওয়া দরকার এবং আমরা তাই মনে করি, দেশবাসীও তাই মনে করে যে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন শক্তিশালী নির্বাচন কমিশন এবং তার জন্য প্রয়োজন আইন এবং সরকার সেই কাজটি করবেন। রাষ্ট্রপতি যে উদ্যোগ নিয়েছেন সেটি সফল হবে এবং সার্চ কমিটির মধ্যে দিয়ে একটি নির্বাচন কমিশন পুনর্গঠনের কাজটি রাষ্ট্রপতির এখতিয়ার অনুযায়ী উনি করবেন এবং এর পরে যেটি আসবে সেটি হচ্ছে যে নির্বাচনকালীন সরকার কি হবে সেটি দ্বিতীয় পর্যায়ে আসবে এবং সরকার, এই যে সরকারের বর্তমান সরকারের একজন মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যে বক্তব্য আজকে দিয়েছেন, এটি জাতি হতাশ হচ্ছে, কারণ এই প্রক্রিয়া সফল হোক এটি সব রাজনৈতিক দল চায়, দেশবাসী চায় এবং আমাদের মহাসচিব আজকে সেই কথাটাই পুনরুল্লেখ করেছেন। উনি বলেছেন যে রাষ্ট্রপতি এই উদ্যোগ সফল হোক এবং একটি সার্চ কমিটির মধ্যে দিয়ে প্রথমে নির্বাচন কমিশন পুনর্গঠিত হোক এবং এটি না হলে জনগণের হতাশ হবেন, জনগণের প্রত্যাশা পূরণ হবে না এবং দেশের সকল রাজনৈতিক দল এই প্রক্রিয়া সমর্থন করবে না। আমরা চাই যে নির্বাচন কমিশন পুনর্গঠনে সার্চ কমিটি গঠন প্রক্রিয়ার রাষ্ট্রপতির উদ্যোগ সফল হোক এবং তার মধ্য দিয়েই একটি শক্তিশালী নির্বাচন কমিশন এবং আইন গঠিত হোক এবং তার মধ্যে দিয়েই একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দেশবাসী যদি আশা করে, তার মধ্যে দিয়ে একটি নির্বাচিত সরকার, জনগণের ভোটে নির্বাচিত সরকার দেশ পরিচালনা করে, এটাই আমাদের প্রত্যাশা এবং সেই প্রত্যাশা পূরণকে সামনে নিয়েই জাতীয় অপেক্ষা করছে। জনাব ডাবলু সরকার, তিনি আছেন রাজশাহীতে। আমরা একটু আপনার কাছ থেকেও জানতে চাই যে আপনারা রাষ্ট্রপতির কাছে, আমরা দেখেছি যে ওবায়দুল কাদের বলেছেন যে রাষ্ট্রপতির সিদ্ধান্ত আওয়ামী লীগ মেনে নেবে, যেই সিদ্ধান্তই নিক না কেন, যদি এটা তাদের যে চাহিদা আছে তার বাইরেও যায় তবুও মেনে নেবে, এতটাই আস্থা রাখছেন রাষ্ট্রপতির উপরে। তো এই অবস্থায় নির্বাচন কমিশন নিয়ে আপনাদের ভাবনা কি? কি ধরনের কমিশন হলে পরে মনে করেন যে সামনে একটা ভালো নির্বাচন অনুষ্ঠিত হতে পারবে? জি, ধন্যবাদ তাকে। দেখুন,
আওয়ামী লীগ সবসময় মানুষের ভোট এবং ভাতের অধিকার জন্য আন্দোলন করে আসছে। আমরা সব সময় মানুষ জানে তাদের ভোটার অধিকার স্বচ্ছভাবে প্রয়োগ করতে পারে, সেই ব্যাপারের জন্য কিন্তু জননেত্রী শেখ হাসিনা তিনি কিন্তু বারবার আন্দোলন সংগ্রাম করেছেন জনগণকে সাথে নিয়ে, সেটি কিন্তু বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করেছে। এবং এই যে নির্বাচন কমিশনার আছেন যিনি, যেনার মেয়াদ শেষ হয়ে এই নির্বাচন কমিশনার অধীনে কিন্তু অনেকগুলো নির্বাচন হয়েছে। সিটি কর্পোরেশনের নির্বাচন হয়েছে, পৌরসভার নির্বাচন হয়েছে, উপজেলা নির্বাচন হয়েছে, ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়েছে, সদ্য জেলা প্রশাসকের নির্বাচন। এমনকি এই নির্বাচন কমিশনার অধীনে নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশন নির্বাচনে কিন্তু বিএনপি অংশগ্রহণ করেছেন এবং বিএনপি অংশগ্রহণ করে তিনারা বলেছেন যে নারায়ণগঞ্জের নির্বাচন স্বচ্ছ, ফেয়ার এবং সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে। তো সেই ক্ষেত্রে নির্বাচন কমিশনার নিয়ে তিনাদের যে তিনারা নির্বাচনে না এসে অভিযোগ করলে তো এটি আসলে জনগণও মেনে নিত। আমরা তিনাদের প্রস্তাব, সে প্রস্তাব কিন্তু তিনারাই দিয়েছেন যে রাষ্ট্রপতির সাথে সংলাপ। রাষ্ট্রপতির সাথে সংলাপের প্রস্তাব কিন্তু আমরা দিই নাই, ওনার রাষ্ট্রপতি সকল সাথে কিন্তু তিনি সংলাপ করেছেন এবং এখন তিনারা নতুন করে বলছেন যে দলের সাথে সংলাপ হওয়া দরকার, আওয়ামী লীগের সাথে সংলাপ হওয়া দরকার। এখানে সর্বোচ্চ জায়গায় তিনারা সংলাপ করেছেন। তো সেইখানে এখন দলের সংলাপ করার তো কোনো যৌক্তিকতা নাই। রাষ্ট্রপতিকে আমাদের পার্টির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব তিনি বলেছেন যে সংলাপের কোনো, আমাদের সাথে সংলাপের কোনো নাই। রাষ্ট্রপতি যে সিদ্ধান্ত বাংলাদেশ আওয়ামী লীগ মেনেই নির্বাচন করবে, এটি আমরা বিশ্বাস করি এবং আমরা এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে রাষ্ট্রপতি জনগণের মতামত যেটি সেটি দিয়েই দিবেন এবং বাংলাদেশের যে নির্বাচনটা আগামীতে হবে সেই নির্বাচন স্বচ্ছ, ফেয়ার এবং সুষ্ঠু সকলের অংশগ্রহণের দায়িত্বের ভিত্তিতে কিন্তু এই নির্বাচনটা হবে, সেটি আমরা বিশ্বাস করি। বরঞ্চ নির্বাচন নিয়ে আওয়ামী লীগ সরকার কখনোই কোনো অবস্থাতেই নির্বাচন নিয়ে গড়িমসি করেন না এবং নির্বাচন নিয়ে কারচুপির কোনো অভিযোগ আওয়ামী লীগ যে কয়বার ক্ষমতায় এসেছেন এইরকম কোনো অভিযোগ কোনো জনগণ বা সাধারণ মানুষ কিন্তু কখনো তুলতে পারেন নাই। বরঞ্চ এটি বিএনপি যখন ক্ষমতায় ছিলেন তখন কিন্তু আমরা মাগুরার নির্বাচন দেখেছি, আমরা কিন্তু আরো অনেকগুলো নির্বাচন, সিটি কর্পোরেশনের রাজশাহী নির্বাচন আমরা দেখেছি। এটাতে কিন্তু তিনারা প্রমাণ করতে পারেন যে তিনারা নিরপেক্ষ নির্বাচন করেছেন। আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা একটু সিলেটে যাব। আব্দুল হাই কাইয়ুম আছে। আব্দুল হাই, আপনারা কি মনে করছেন যে রাষ্ট্রপতির এই উদ্যোগটি কি রকম হলে পরে জাতির প্রত্যাশা পূরণ হবে এবং সবগুলি দল আস্থা রাখতে পারবে নির্বাচন কমিশনের উপর? আমরা আশা রাখছি যে রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি যে উদ্যোগটা নিয়েছেন তাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি দেখেন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ এদেশে উন্নয়নের রাজনীতিকে প্রসারিত করার জন্য উপজেলা সিস্টেম করেছিলেন এবং একজন নির্বাচিত চেয়ারম্যানের হাতে পূর্ণাঙ্গ ক্ষমতা প্রদান করেছিলেন এবং একটা গণতান্ত্রিক দেশের নির্বাচন, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হইল তার প্রধান জোর। কিন্তু দেখা গেছে যে এই নির্বাচন সুষ্ঠু নির্বাচন পরিচালনার দায়িত্ব পড়ে নির্বাচন কমিশনের উপর। নির্বাচন কমিশন যদি সুষ্ঠু সুন্দরভাবে নির্বাচন পরিচালনা করতে না পারেন তাইলে একটা দেশে গণতান্ত্রিক চর্চা হবে না, গণতান্ত্রিক আশা পূরণ হয় না। তো মহামান্য রাষ্ট্রপতি যে উদ্যোগটা নিয়েছেন এবং আমাদের দলের চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ সহ আমাদের নেতৃবৃন্দ রাষ্ট্রপতির সাথে দেখা করেছেন এবং তারা যে প্রস্তাবনা দিয়েছেন এই প্রস্তাবনা অনুসারে যদি একটা শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করা যায় তাহলে ভবিষ্যতে এদেশে গণতন্ত্র চর্চা প্রসারিত হবে এবং গণতন্ত্র থাকবে এবং জনগণ তার ভোটের অধিকার নিশ্চিতভাবে ভোট প্রদান করতে পারবে। এবং নির্বাচন কমিশন যদি নির্বাচন কমিশনের আইনকে আরও শক্তিশালী করতে হবে। দেখেন যে ভোটার আইডি কার্ডের সিস্টেম হয়েছে, এই সিস্টেম যদি পুরোপুরিভাবে প্রয়োগ করা যায় তো অনেক সময় জাল ভোটটা কমে যাবে। কিন্তু আমরা দেশে আইন হয় কিন্তু আইনের প্রয়োগটা কম হয়। আইনকে আরও যে আইন হবে তাকে প্রয়োগ করতে হবে এবং শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করতে যে রাষ্ট্রপতি উদ্যোগ নিয়েছেন সার্চ কমিটির মাধ্যমে এই নির্বাচন কমিশন শক্তিশালী হবে এই প্রত্যাশা রাখি এবং জনগণ এই প্রত্যাশা রাখে। সবার মতামতের ভিত্তিতে একটা নির্বাচন কমিশন গঠন করলে আমাদের দেশের ভবিষ্যৎ আরও উন্নতি হবে। আব্দুল কাইয়ুম, একটা ছোট্ট জিনিস শুধু মতামত জানতে চাইবো আপনার কাছে, যে রাষ্ট্রপতি যে কমিশন গঠন করবেন সেইটি
নিয়োগ দেওয়ার আগে মানুষের জানার প্রয়োজন আছে কিনা, শুধু আপনার মতামতটা এই বিষয়ে জানতে চাই। আসলে রাষ্ট্রপতি কাকে নিয়োগ দিচ্ছেন এটা আসলে জানা প্রয়োজন আছে, এবং যেহেতু রাষ্ট্রপতি সব রাজনৈতিক দলের সাথে সংলাপ করেছেন এবং সবার মতামত চাচ্ছেন, সবার প্রস্তাবনা চাচ্ছেন, তাইলে তিনি কি করবেন সেটাও সবার জানার একটা অধিকার আছে। ডাব্লিউ সরকার একই বিষয়ে জানতে চাই যে যখন একটা ছোট অন্তত 3 জনের নাম চলে আসবে তখন এটা পাবলিক ডোমেইনে নিয়ে আসা প্রয়োজন কিনা। আমরা অনেক সময় দেখি যে সরাসরি নিয়োগ হয়ে যায়, যেহেতু এটি নিয়ে সারা দেশের মানুষেরই অনেক আগ্রহ আছে, সবসময় থাকে, এবার আরো বেশি দেখছি। যদি এরকম কোনো প্রস্তাবনা রাষ্ট্রপতির কাছে যায় তাহলে আমার বিশ্বাস যে উনি যে ব্যক্তিটা সবচাইতে গ্রহণযোগ্য, যিনি বাংলাদেশের মানুষ প্রত্যাশা পূরণ করবে এবং যিনারা স্বচ্ছ, সুন্দর, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে, রাষ্ট্রপতি এই ব্যক্তিকে নিয়োগ এবং বাংলা মানুষ কিন্তু আমার বিশ্বাস যে ডাব্লিউ সরকার ধন্যবাদ। নজরুল ইসলাম মঞ্জু, একদম এক কথায় জানতে চাই আপনারাও কি চান কিনা নিয়োগের আগেই নামগুলি অন্তত 3-4 জন যেটা শর্ট লিস্ট করে ফেলবেন সেটা আমাদের জানা প্রয়োজন কিনা? ধন্যবাদ আপনাকে। আমাদের প্রিয় নেত্রী, দেশ নেত্রী এবং খালেদা জিয়া প্রস্তাবনা দিয়েছেন, সেই প্রস্তাবনায় কিন্তু বলা হয়েছে যে এই নির্বাচন কমিশনের যারা কমিশনার সদস্য যারা হবেন তাদের যোগ্যতা কি হবে, এবং তারা দল নিরপেক্ষ হবেন, তারা অভিজ্ঞ হবেন, তারা দেশের জন্য কাজ করবেন। ডাব্লিউ সরকার, আব্দুল হাই কাইয়ুম, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এডিটর স্পিকে নিচ্ছে আরো একটা বিরতি। নিউজিল্যান্ড সিরিজ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন সহকর্মী সাইফুল মজুমদার। সাইফুল, সিরিজের শেষ পর্যায়ে এসে আমরা দেখছি যে অবশ্যই পারফরমেন্সের সঙ্গে সঙ্গে শারীরিক সামর্থ্য এবং ইনজুরিও ভালোই ভোগাচ্ছে। কালকে টেস্টে কি পরিস্থিতি, নতুন প্রায় বলা যায় একটা দল নিয়ে নামতে হচ্ছে, কি মনে হয়? অবশ্যই পুরো সিরিজে বাংলাদেশ ভুগেছে। যদি আমরা প্রথম থেকে শুরু করি, ওডিআই সিরিজ হেরেছে, পাশাপাশি টি-20 সিরিজও হেরেছে। এরপর আসলে প্রথম টেস্টে, ওয়েলিংটন টেস্টে বাংলাদেশের যে পারফরমেন্স ছিল প্রথম ইনিংসে, সেটা দ্বিতীয় ইনিংসে দেখা যায়নি। এই হারের মাঝে বাংলাদেশের যে ছন্দপতন হয়েছে, কিংবা যদি টাইগারদের জন্য বড় আঘাত বলা হয় সেক্ষেত্রে মুমিনুল ইমরুলের ইনজুরি কিংবা মুশফিকের ইনজুরি, সব কিছু মিলে টাইগারদের শিবিরে হচ্ছে ইনজুরি আক্রান্ত হয়েছে। এখন বাংলাদেশের যে প্ল্যানটা হচ্ছে যে নতুন একটা দল, কালকে অভিষেক হচ্ছে সোহানের এবং শান্তর, এবং ওপেনিংয়ে ফিরছেন সৌম্য সরকার। এই দলটা নিয়ে তামিম ইকবালের সামনে কঠিন চ্যালেঞ্জ, কারণ ওয়েলিংটন টেস্টে যেভাবে ব্ল্যাক ক্যাপস বোলারদের সামনে ঢুকেছিল বাংলাদেশ, সেখানে ক্রাইস্ট চার্চ টেস্টও একই ধরনের হতে পারে, কারণ আপনি জানেন যে উইকেটটা একদমই ভিন্ন। এখানে পেস বোলাররা সহায়তা পেয়ে থাকে। আমরা যদি দেখি যে গত টেস্ট সিরিজে মুস্তাফিজের শারীরিক অবস্থা কি, কালকে খেলার মতো কন্ডিশন আছে কিনা তার? মুস্তাফিজের খেলার সম্ভাবনা যদি এভাবে উড়িয়ে দেওয়া যায়, গতকাল সংবাদ সম্মেলনে চন্ডিকা হাথুরু সিং যেটি বলেছিলেন যে 3 পেসারকে নিয়ে ওয়েলিংটন টেস্টে বাংলাদেশ যেভাবে লড়াই করেছে, অর্থাৎ রাব্বি তাদেরকে নিয়ে বা সুভাষিস রায় নিয়ে বাংলাদেশ যেভাবে লড়েছে, 3 পেসারের উপর বাংলাদেশ দলের আস্থা আছে। এবং চান্ডিকা যেটি ইঙ্গিত দিয়েছেন যে এই টেস্টে খুব একটা পেসারদের পরিবর্তন করা হচ্ছে না, যদিও উইকেটটা পেসারদের পক্ষে সহায়তা করবে, কিন্তু বাংলাদেশের লক্ষ্য হচ্ছে মুমিনুল যেহেতু ব্যাটসম্যান, সেক্ষেত্রে একজন ব্যাটসম্যানের পরিবর্তে সেখানে শান্তকে যদি ঢোকানো যায় সেক্ষেত্রে ব্যাটিংটাও পাওয়া যাবে, সেখানে তার স্পিনটাও কার্যকরী হবে। কন্ডিশনের আর কোনো দিক আছে কিনা? আমরা দেখেছি যে এর আগে যথেষ্ট বাতাস ছিল ওয়েলিংটনের। যদি এভাবে বলি যে ওয়েলিংটনের বেসিন রিজার্ভে যে কন্ডিশন ছিল, সেখানে এই ক্রাইস্ট চার্চের হচ্ছে হ্যাগলি ওভালে সেই ধরনের কন্ডিশন এক না, এখানে বাতাস নেই, কিন্তু গত 2 দিন বৃষ্টি হয়েছে এবং গত 2 দিন প্রায় উইকেট কাভারে ঢাকা ছিল, অর্থ উইকেটটা পুরোই ময়শ্চার আছে। সেক্ষেত্রে ফাস্ট বোলাররা প্রথম সেশন বা প্রথম 1-2 ঘন্টা খুব সহায়তা পাবে। সেক্ষেত্রে বাংলাদেশ যদি টস জিতে সেক্ষেত্রে অনেক ধন্যবাদ। আমরা আশা করি ভালো কিছু প্রত্যাশায় থাকবো। এই ছিল আজকের এডিটর স্পিকে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।